আমরা আজকে ক্যাবিনেটে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি বলেই আমি এলাম। এটা হচ্ছে জগন্নাথ ধাম ট্রাস্ট, এটা আমরা আজকে ক্যাবিনেটে পাশ করালাম, chaired by Chief Secretary with other 11 government officers. Total 27 জন members can be there. One representative from ISKCON, one from Jagannath Temple Puri, যেটা মাসির বাড়ি জগন্নাথ টেম্পল পুরী, মাসির বাড়ি দীঘা, সনাতন সংঘ, কালীঘাট মন্দির, সারদা মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন এবং একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, লিগাল ফার্ম, আর মাস মিডিয়া এবং কমিউনিকেশন থেকেও একজনকে রাখা হবে। এটা আজকে ঠিক হলো, তার কারণ হচ্ছে এটা ঠিক হওয়ার পরেই, ক্যাবিনেটে পাস হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রাস্টের মিটিং আছে আগামী পরশু 27 তারিখে, শিবরাত্রির পরের দিন। সেখানে আমাদের সিদ্ধান্ত হবে অন্যান্য। আর আপনাদের তুমি আগেই বলেছি যে অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে, কিন্তু তার আগে 28 তারিখে ওখানে যজ্ঞ হবে এবং 30 তারিখে উদ্বোধন হবে, 29 তারিখে যজ্ঞ হবে। সুতরাং এটা আপনাদের জানালাম, মানুষকেও জানালাম। আমরা আজকে প্রায় 6টা চায়ের বাগান, যেগুলো কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য বন্ধ ছিল, চলছিল হয়তো, কিন্তু ওয়ার্কাররা মাইনে পাচ্ছিল না, সেগুলোকে 3 বছরের জন্য লিজ দিয়েছি। তারা যদি 3 বছরের লিজ সাকসেসফুলি ওয়ার্কারদের সবকিছু করতে পারে, বেতন থেকে শুরু করে সবকিছু, তাহলে আমরা তাদের 30 বছর পরে প্রভিশনে দেব। কারণ এরা মাইনে দিতে পারছে না, আমাদের এটা করার ফলে তারা মাইনেটা দিতে পারবে। আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট, যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি, আমরা 900 পার কুইন্টাল করেছি। আর আলু এবং প্রোটেক্ট টু ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার, চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য, এটা তাদের অভাবী সেল বন্ধ করতে সাহায্য করবে। মাঝে একটু বৃষ্টি হয়েছে, ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল, তা সত্ত্বেও ছেড়েছে। সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে খেতে, তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো। তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা ক্রপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে, সেখানে আমাদের 321 কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের, যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে, সমস্যায় না পড়ে। ট্যুরিজম পলিসি নিয়ে কেউ কেউ নানা রকম, বিশেষ করে উত্তরবঙ্গে কিছু চা শ্রমিকদের সাথে যুক্ত লোকেরা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন এবং কিছু ভুতুরে রাজনৈতিক দলও এর মধ্যে আছেন, যারা অ্যাকচুয়াল ঘটনাটা বুঝতে পারেনি। প্রথমত আমি বলতে চাই, এটা খুব ক্লিয়ার করে যদি আপনারা একটু দেখান ভালো হয়, চা বাগানের জমি কাউকে ফ্রি হোল্ড দেওয়ার নিয়ম নেই, এটা হচ্ছে লিজে থাকে। এবং চা বাগানের জমির যে আইন ছিল তাই আছে। আমরা বলছি চা বাগানে যেখানে চা জন্মায় সেটা কোনো রকম ভাবে ক্ষতি করা যাবে না, কিন্তু যেখানে চাটা জন্মাচ্ছে না অথচ জমিটা পড়ে আছে, এগুলো সবই রাজ্য সরকার লিজ দেয়। সেক্ষেত্রে আমরা অ্যালাউ করেছিলাম 15% পর্যন্ত ফর টি ট্যুরিজম প্রজেক্ট, যাতে ওখানে হোটেল বা নানা রকম হোমস্টে বা নানা রকম
ব্যবসায়িক কিছু হলে লোকাল ছেলেমেয়েরা চাকরি পায় এবং যারা চা বাগানে কাজ করে 80% লোকাল নিতে হবে। 30% যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে বিজিপিএসসি তো আর 5 মিনিট ধরে চা বাগানের কথা বলা যাবে না, সব পয়েন্টে 15 মিনিট 20 মিনিটের মধ্যে কভার করতে হবে। এটা পলিসি। এটা পলিসিটা কি? 15 একর জমি দেওয়া হয়েছে আগেই, এবং এটা আগেও ছিল কিন্তু কাজে লাগেনি। তাছাড়াও অনেক বন্ধ চা বাগান আছে যেখানে না হয় চা, না হয় কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস। আমরা সেখান থেকে জমি নিয়ে চায়ের বাগানের মজদুরদের পাট্টা দিচ্ছি। অনেক পাট্টা দেওয়া হয়েছে, এখনো 26,000 পাট্টা রেডি আছে। আমরা যেটা পরিষ্কার বলছি, চা জন্মানোর সাথে টি প্লান্টেশনের সাথে কোন রকম কোনো কম্প্রোমাইজ করা হবে না, পরিষ্কার। অর্থাৎ চা যেখানে জন্মায় চাটা জন্মাতেই হবে। চাটা জন্মে যদি কোনো বর্ধিত জমি থাকে, যে জমিতে চা হয় না বা পড়ে আছে, সেখান থেকে আমরা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে বলেছি এই কারণে যাতে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং ট্যুরিজমটা ডেভেলপ করে। এরপর 30তে আমি আসছি। এটা কি? কাউকেই কিন্তু আমরা একবারে 30 একর দিচ্ছি না। আর চা বাগানের একটা সিলিংও আছে। যদি কেউ চা বাগান চালু রেখে 15% যেটা তার কাছে আছে, যেখানে চা হয় না, কমার্শিয়ালি ফুলফিল করবে, ভালো করে বিজনেস করবে এবং লোকাল ছেলে মেয়েদের 80% চাকরি দেবে, তারা যদি এটা সাকসেসফুলি দেখাতে পারে, তবেই সেক্ষেত্রে চা জন্মানোটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ না করে, যদি এক্সট্রা জমি থাকে, যে জমিটায় অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না অথচ পড়ে আছে আমাদের থেকে নিয়ে, সেক্ষেত্রে আমরা টোটাল দেখবো সে প্রভিডেন্ট ফান্ড দিয়েছে কিনা, গ্র্যাচুইটি দিয়েছে কিনা, চা ঠিক মতো হচ্ছে কিনা, এবং চায়ের বাগানে যে 15 একর জমি দেওয়া হয়েছিল, 15 একর, সেটাতে ঠিক মতো কমার্শিয়াল ইউটিলাইজেশন হচ্ছে কিনা। পুরো সাকসেসফুল হলে যদি কেউ চায় 30 একর, যার আছে অনেক জমি অথচ চা চাষ হচ্ছে না, সেটা কেস টু কেস আমরা একটা এসওপি তৈরি করেছি চিফ সেক্রেটারির আন্ডারে, সেখানে আসবে। আসার পরে আমরা টোটাল দেখব, দেখে যদি আমরা দেখি সবটা ঠিকঠাক আছে এবং সত্যিই তারা এলিজিবল, তাহলে আমরা 80% লোকাল এমপ্লয়মেন্ট যারা চা বাগানে আছেন বা আশেপাশে আছেন তাদের দিতে পারবেন। চা বাগান কিন্তু একবারও কম্প্রোমাইজ করা হবে না, এটা মেনে দেওয়া যেতে পারে, প্রোভাইডেড ইফ দ্য অপারেशन इज ऑन। माने चाय बागान ठीक से चालू रखना चाहिए। अगर चाय बागान का एक्स्ट्रा जमीन में जिसमें चाय नहीं होता है, ऐसे पड़ा है, ऐसा जगह का लेके हम पट्टा भी दे रहा है चाय बागान को, और साथ साथ में इसको हम टूरिज्म के लिए भी बुलाया। लेकिन अगर 15% भी पूरा हो जाए और प्रोविडेंट फंड, ग्रेचुइटी, वेजेस का कोई डिस्टर्ब नहीं है और एक्स्ट्रा जाएगा है जिसमें चाय नहीं होता है, वही जगह अगर कोई अपील करे तो पूरा इसको देखभाल करके एसओपी विल टेक के डिसीजन। ये भी केस टू केस होगा। आज चाय बागान का जमीन कभी किसी को फ्री और राइट्स नहीं मिलेगा, ये हमारा सिस्टम में नहीं है, ये लीज पे दिया जाता है। आज चाय बागान का जमीन लेके टी टूरिज्म जैसे हम डेवलप करेंगे
लोकल एम्प्लॉयमेंट भी हम डेवलपमेंट करेंगे, साथ साथ में हमारा इकोलॉजी मेंटेन करना भी हमारा काम है और लोकल एम्प्लॉयमेंट जनरेशन करना भी हमारा काम है। सब ध्यान में रख के हमने यही ठीक किया है कि एक साथ में 30 एकड़ हम किसी को नहीं दे रहा है, 15% दे रहा है, जिसको चाय बागान का चाय चाष नहीं होता है, चाय प्लांट नहीं होता है, चाय में चाष नहीं होता है, प्लांटेशन नहीं होता है। और एक पॉइंट है, अगर कोई हम देखेंगे कि जो चाय का जमीन में जो एक्स्ट्रा जमीन है, अगर वो कमर्शियल एक्टिविटीज करके चाय बागान बंद करके भाग जाता है, तो उसको जो कमर्शियल के लिए हम जो लैंड दिया है वो भी स्टेट गवर्नमेंट उसको ले आएंगे, और कैसे उसको हमको चालू करना है दैट स्टेट गवर्नमेंट विल टेक केयर, एसओपी विल टेक केयर। चाय बागान चालू रखने से तो अभी हम इसको यूटिलाइज करने देगा, चाय बागान जो बंद करेगा हम उसको नहीं करने देंगे। ये बात एक साफ बात है और क्लियर बात है, इसमें कोई कंट्रोवर्सी कोई भी जो डिस्टॉर्ट किया है फैक्ट्स को, हम उसको रिक्वेस्ट करने चाहेंगे कि चाय मजदूर हमारा एक बहुत गर्व है, चाय मजदूर को कोई डिस्टर्बेंस हम नहीं करने देंगे, और ट्राइबल लैंड कभी किसी को हम नहीं दे सकते हैं। इसके लिए भी हमारा कानून बहुत कड़ाई है कि ट्राइबल लैंड नोबॉडी कैन परचेज। पहले ऐसा बहुत सारे हुए थे, लेकिन हम लोगों ने उसको बाद कानून किया कि ट्राइबल लैंड किसी को पास नहीं जाएगा, ओनली ट्राइबल का पास ही रहेगा। ये सब डिसीजन आप लोगों को बोलना चाहिए था, इसके लिए मैंने आपको बता दिया। और साथ साथ में मैं आप लोगों को আপনাদের সবাইকে শিবরাত্রি অভিনন্দন জানাচ্ছি। শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আপনারা শিবরাত্রির উপবাস পালন করুন, শিবরাত্রি পুজো পালন করুন। এরপরে দোল আসছে, হোলি আসছে, দোল যাত্রারও অভিনন্দন থাকবে, হোলিরও অভিনন্দন থাকবে, কিন্তু সাথে সাথে মনে রাখবেন 31 বা 1 তারিখে রোজার মাসও শুরু হচ্ছে, 1 মাস ধরে চলবে রমজান মাস। সেক্ষেত্রে আমরা পরস্পরকে যেন সহযোগিতা করি, সব উৎসবই আমাদের উৎসব, সুতরাং সব উৎসবেই কিন্তু আমরা সকলে ভাগ নিই, সবকিছু যাতে শান্তিতে চলে। আমার সব কমিউনিটি, সব ধর্ম, সব বর্ণ, সমস্ত সম্প্রদায় সবার কাছে এটা আমাদের আবেদন থাকবে। আমাদের কালীঘাট স্কাইওয়াক প্রায় রেডির মুখে, জগন্নাথ ধামের জমিটাও আমরা এই বাড়িটাও আমরা কনস্ট্রাকশন যেটা আমরা এই ইটকোকে দিয়েছি, জমিটাও আমরা ডিএসডিএ থেকে নিয়ে আমাদের ডিসিশন হয়েছে ওটা হিটকোকে ট্রান্সফার করা, বাদবাকি ডিসিশন ট্রাস্ট ঠিক করবে, পরশুদিন মিটিং আছে এবং আপনারা নিশ্চয়ই আসবেন। বাট আমি হাইপ তুলতে চাই না, এই কারণে আমার যতটা ক্যাপাসিটি আমি ক্যাপাসিটি অনুযায়ী কাজ করব। ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে, আপনারা জানেন গঙ্গাসাগর প্রতিবার হয়, কিন্তু মহাকুম্ভ 12 বছর পর পর হয়। যেমন জগন্নাথ দেবের পুরীর মন্দিরে যে নিম কাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম কানুন আছে, এবং আমি যতদূর জানি এটা হতে পারে, আমি সম্ভবত বলছি, 12 বছর পর পর সে নিম কাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতি। এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে। কাজে যারা বলছেন 144 বছর পরে হচ্ছে, 2014তেও হয়েছে। আমি যতটুকু শুনেছি, আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। 144 বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয়। মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন,
পরিবারগুলো 6টা জায়গায় পদপিষ্ট হয়ে মারা গেছেন। আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। ভাই কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে, কোথায় কি করবে সেটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম যার যার আপনার, যে যেটা বিশ্বাস করে সেটা করবে। কিন্তু আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি, সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয়। তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি। যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছে তারা যেন ইমিডিয়েট কম্পেনসেশনের টাকা পায়। অনেক পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, রেলে মারা গেছে, রেল চড়তে গিয়ে, এবং অ্যাক্সিডেন্টে প্রচুর মারা গেছে, তারাও যেন কম্পেনসেশনের আওতায় আসে। তার কারণ আমি যদি কোনো বিয়ে বাড়ির ব্যবস্থা করি আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয়। 400 লোককে নিমন্ত্রণ করলে 500 লোকের ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে সিস্টেম, আমাদের পারিবারিক সিস্টেম। ধর্মের ক্ষেত্রেও মনে রাখবেন এটাও একটা ধর্মীয় ব্যাপার, একটা উৎসব। কতটা ক্যাপাসিটি আছে, কতটা ক্যাপাসিটির মধ্যে কত মানুষ যেতে পারে, কিভাবে যেতে পারে, সেগুলো ভাবনা চিন্তা করে করার জন্যই আমরা প্ল্যানিং এর ব্যাপারে বলেছি। কিন্তু অনেকেই এটাকে নিয়ে ডিস্টর্ট করেছে এবং অনেক কুকথা অকথা বলেছেন। তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যেটা বলছেন সেটা অসত্য